কে আপনি? ও, ডাক্তারবাবু, কি খবর? আরে, নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন? তা হোক, তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। অ্যাঁ, কি বললেন? অজিতকে গালাগাল দিচ্ছে? হা 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 হা। শকার বকার এইসব তুলে? ভারী অন্যায়, ভারী অন্যায়। এসব তো ঠিক নয়। যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি ডাক্তারবাবু? বলুক বলুক, যা মনে আসে বলুক। নমস্কার, গল্প সাথে অস্মিতায় আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মাকড়সার রস। ব্যোমকেশকে একরকম জোর করেই বাড়ি থেকে বার করলাম। গত 1 মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করেছিল। এক গাদা দলিলপত্র নিয়ে রাত দিন তার ভেতর থেকে অপরাধীর অনুসন্ধানে সে বড়ই ব্যস্ত ছিল। রহস্য যত ঘনীভূত হচ্ছিল, ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরি ঘরে বসে নিরন্তর তার শুধু শুষ্ক কাগজপত্রগুলো ঘেঁটে ঘেঁটে তার শরীরও খারাপ হয়ে পড়ছিল, আমার মনে হচ্ছিল। কিন্তু সে কথার উল্লেখ করলেই সে বলতো, না, বেশ আছি, বেশ ভালোই আছি। সেদিন বিকেলে বললাম, আর তোমার কথা শোনা হবে না, চলো তো একটু বেরিয়ে আসি। দিনের মধ্যে অন্তত 2 ঘন্টারও তো বিশ্রাম প্রয়োজন নাকি? কিন্তু, ব্যোমকেশ বলল। আমি বললাম, কোনো কিন্তু নয়, চলো, লেকের দিকে চলো। 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না ব্যোমকেশ। ব্যোমকেশ অগত্যা বলল, চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বাইরে বেরোলো, কিন্তু তার মনটা যেন ওই কাগজপত্রেই পড়ে রইল। লেকের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ একজন অনেক দিনের পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিন তাকে দেখি না। আইএ ক্লাসে দুজনে একসঙ্গে পড়েছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সেই অবধি ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখে সহস্যে হেসে বলল, অজিত, তাই তো হে, কতদিন পর দেখা। তারপর খবর কি তোমার? কেমন আছো অজিত? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সাথে তার পরিচয় করিয়ে দিলাম। মোহন বলল, আপনি? বড় খুশি হলাম। আপনিই তো ব্যোমকেশ। অনেক দিন আপনার অনেক গল্প শুনেছি। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াতে বেড়াতে নানা কথায় ঘণ্টাখানেক কেটে গেল। লক্ষ্য করলাম, সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1 বার কি একটা যেন বলার জন্য মুখ খুলে আবার থেমে গেল। ব্যোমকেশও তা লক্ষ্য করেছিল, কিন্তু তাই একসময় অল্প হেসে বলল, কি বলবেন, বলুন না। মোহন একটু লজ্জিত হয়ে বলল, একটা কথা বলি বলি করেও বলতে বড় সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা বড় অন্যায়। অথচ আমি বললাম, তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি দেওয়া হবে। জালিয়াত? মোহন জিজ্ঞেস করে উঠল। আমি বুঝিয়ে দিলাম। তখন মোহন বলল, ও, আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। ব্যোমকেশ বলল, হাসির কথা হলে নিশ্চয়ই হাসব, কিন্তু আপনার ভাব দেখে তা তো মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে বড়ই ভাবিত করে রেখেছে। আপনি যেন তারই উত্তর খুঁজছেন। মোহন সাগ্রহে বলল, আপনি ঠিকই ধরেছেন। জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রোগে পঙ্গু চলৎশক্তিরহিত লোক
আমাকে প্রত্যহ এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চিতে এসে বসেছিলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি, শুনুন। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহচিকিৎসক। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতাতে তার একটা বাজার আছে। তা থেকে মাসিক এই ১,০১৫ টাকা তার আয়। সুতরাং আর্থিক অবস্থা কীরকম বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা, তার নাম নন্দদুলাল বাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে আমার একমাত্র রুগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে ৫০ বছর হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, আরও যে কত রকম ব্যাধি তার শরীরকে আশ্রয় করে বেঁচে উঠেছে তা গুণে শেষ করা যায় না। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হবার কিছু নেই, মানুষ যে বেঁচে থাকে এইটাই নাকি সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রোগীটিকে দেখলে সে কথাটাই সর্বাগ্রে মনে পড়ে। এই নন্দদুলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো আমি ভেবে পাচ্ছি না। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল এবং হিংসাপরায়ণ। এক কথায় এমন ইতর নীচ স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারুর সঙ্গেই সদ্ভাব নেই। তার ইচ্ছা, যৌবনে সে যে সকল উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন এখনো তিনি তাই করবেন। কিন্তু প্রকৃতি বাদ সেধেছে, শরীরে সে সামর্থ্য নেই। এই জন্যে পৃথিবী শুদ্ধ লোকের ওপর তার দারুণ রাগ আর ঈর্ষা। যেন তার এই অবস্থার জন্যে এই পৃথিবী শুদ্ধ লোকই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছে কি করে কাকে জব্দ করবে। শরীরের শক্তি নেই, বুকের গোলমাল আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারে না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর কদর্য গালাগাল বর্ষণ করছেন, আর দিস্তে দিস্তে কাগজে অনবরত লিখে চলেছেন। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে এন্তার লিখে যাচ্ছেন। সম্পাদকের ওপর ভয়ঙ্কর রাগ। তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। বুঝুন ঠেলা। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি লেখেন মোহন? উনি যে সারাদিন এত লিখছেন, তা লিখছেনটা কি? গল্প, গল্প কিংবা আত্মচরিত বলতে পারো। একবার মাত্র সে লেখার ওপর আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারি না। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প পড়লে তাদেরও বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ ঈষৎ হেসে বলল, চরিত্রটা যেন চোখের সামনেই দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা কি? মোহন আমাদের দুজনকে দুটো সিগারেট দিয়ে একটা নিজে ধরিয়ে বলল, আপনারা ভাবছেন এমন গুণমান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, তাই তো? কিন্তু তা নয়, এর আরেকটি মস্ত গুণ আছে। এই শরীরের ওপর ইনি এক অদ্ভুত নেশা করেন। সিগারেটে গোটা দুই টান দিয়ে বলল, ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজের কাজী। সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনাকে কারবার করতে হয়। অনেক রকম নেশাই আপনি মানুষকে করতে দেখেছেন নিশ্চয়ই, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আটকে উঠে বললাম, মাকড়সার রস? বলো কি হে, সে আবার কি? মোহন বলল, এক জাতীয় মাকড়সা আছে যার শরীর থেকে এই বীভৎস বিষাক্ত রস পিষে বার করে নেওয়া হয়। ব্যোমকেশ কতটা আত্মস্থভাবে বলল, ট্যারেন্টুলা স্পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বইয়ে পড়েছি অবশ্য, কিন্তু এদেশে কাউকে তো ব্যবহার করতে দেখিনি। মোহন বলল,
ঠিক বলেছেন, ঠিক কথাই বলেছেন। ট্যারেন্টুলা সাউথ আমেরিকার স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে এই নেশার খুব চলন আছে। এই ট্যারেন্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরে স্নায়ুমণ্ডলের একটা প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না, তাদের পক্ষে এই মাকড়সার রস কীরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল কিন্তু সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু পর্যন্ত অনিবার্য। আমাদের নন্দদুলালবাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন। তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল, তখন নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহচিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলুম, তখন উনি প্রকাশ্যে ওই নেশা চালাচ্ছেন। সে আজ বছরখানেকের কথা। আমি প্রথমেই ওটা বন্ধ করে দিয়েছিলুম। বললুম, যদি বাঁচতে চান তাহলে ওটা কিন্তু আপনাকে ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনিও খাবেন আর আমিও খেতে দেব না। শেষে আমি বললুম, আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে আমি কিছুতেই দেব না। দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষেই ছিলেন, সুতরাং সহজেই বাড়ির চারদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলো, যাতে কোনো ক্রমে সে বিষ তার কাছে পৌঁছতে না পারে। তিনি নিজে একরকম চলত শক্তিহীন। বাড়ি থেকে বেরিয়ে যে তিনি সে জিনিস সংগ্রহ করবেন সে ক্ষমতা নেই। আমি এইভাবেই তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে একটু আত্মপ্রসাদ অনুভব করেছিলাম। কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়ি শুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি দিব্য নেশা করতে লাগলেন। কোথা থেকে যে জিনিস আমদানি করছেন কেউ ধরতে পারছি না। প্রথমটা আমার সন্দেহ হলো হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি সমস্ত দিন নিজে পাহারায় রইলাম। কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনবার তিনি সেই বিষ খেলেন। তার নাড়ি দেখে আমি সেটা বুঝলুম, অথচ কখন যে খেলেন ধরতেই পারলাম না। তারপর তার ঘর আঁতি পাতি করে খুঁজেছি। তার সঙ্গে বাইরের লোকের দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি। কিন্তু তবু তার মৌতাত আমি বন্ধ করতে পারছি না। এখনো সমানভাবে তিনি সেই ব্যাপারটা চালিয়ে যাচ্ছেন। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে, লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খায় কি করে। মোহন চুপ করল। ব্যোমকেশ শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল, সেরকমটাই যেন মনে হলো। হঠাৎ সে দাঁড়িয়ে উঠে বলল, অজিত, বাড়ি চলো। একটা কথা হঠাৎ মাথায় এসেছে, যদি তা ঠিক হয়। বুঝলাম সেই পুরনো জালিয়াত আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণ যে বকে গেল তার শেষের দিকের কথাগুলো হয়তো তার কানেও যায়নি। আমি একটু অপ্রতিভভাবে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি, তাই না ব্যোমকেশ? বিলক্ষণ, শুনেছি বই কি। সমস্যাটা খুবই মজার, কৌতূহলও হচ্ছে। কিন্তু এখন কি আমার সময় হবে? আমি এখন একটা বিশেষ শক্ত কাজে নিযুক্ত আছি। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণই হলো, কিন্তু সে ভাব গোপন করে বলল, তবে কাজ নেই, থাক। আপনাকে এইসব তুচ্ছ ব্যাপারে আর মাথা ঘামাতে হবে না ব্যোমকেশবাবু। কিন্তু কি জানেন, এর একটা নিষ্পত্তি হলে ভালো হতো। লোকটাকে হয়তো বাঁচাতে পারতাম। একটা লোক যত বড় পাপিষ্ঠই হোক, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে, চোখের সামনে দেখছি, অথচ নিবারণ করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি বা হতে পারে? আর আমি যখন একজন ডাক্তার। ব্যোমকেশ একটু লজ্জিত হয়ে বলল, আমি করব না তা তো বলিনি। এ ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে। আর আরেকবার লোকটাকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধহয় আর পেরে উঠব না, বুঝলেন। নন্দদুলালবাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না। সে আমি দেবও না, আপনি নিশ্চিন্ত থাকুন।
কিন্তু এখনই আমাকে একবার বাসায় ফিরতে হবে। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে আমি ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিষপান করুক, কাল থেকে আমি তাকে জব্দ করব। মোহন হেসে বলল, বেশ বেশ, কালই হবে না হয়। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি না হয় গাড়ি পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, আচ্ছা, এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠাও অনেকটা লাঘব হবে। অজিত অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক, তারপর ওর মুখ থেকে বাকি কথা শুনে আজকে বা কালকে, হ্যাঁ কালকে রাত্রির মধ্যে আমি আপনার ওখানে গিয়ে ধাঁধার উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের বদলে আমি যাব, এতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল তা তো কারুর চোখ এড়াবে না। ব্যোমকেশ তা দেখে হেসে বলল, আপনার বান্ধবন্ধু বলেই বোধহয় অজিতের ওপর আপনার তেমন মানে ভরসা নেই, তাই তো? কিন্তু হতাশ হবেন না, সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনি ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো ও নিজেই আপনাকে এই ব্যাপার সম্পর্কে ভালোভাবে রহস্য উদ্ঘাটন করে দিতে পারবে, হয়তো আমার দরকার নাও হতে পারে। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হলো না। রুই কাতলা ধরার আশায় ছিপ ফেলে যারা সন্ধ্যায় পুঁটি মাছ ধরে গৃহে প্রত্যাবর্তন করে তাদের মতো মুখ ভার করে সে বলল, আচ্ছা, অজিতই চলুক তাহলে। কিন্তু ও যদি না পারে ব্যোমকেশবাবু, তখন? আরে হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে হবে না, তখন তো আমি আছি, বলে উঠল ব্যোমকেশ। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আছে বা কিছু যদি আসে তার খোঁজ নিও, এই বলে সে প্রস্থান করল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্ম উদ্ঘাটন করতে আমি দেখেছি, তার অনুসন্ধান এবং তাতে সাহায্যও করেছি কিছু কিছু ক্ষেত্রে। তার অনুসন্ধান পদ্ধতিটিও এতদিন আমার কাছে বেশ আয়ত্ত হয়ে গেছে। তাই মনে মনে ভাবলাম, এই সামান্য ব্যাপারের কিনারা আমি করতে পারবো না। বিশেষত আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে ভেতরে ভেতরে একটা জেদও যেন চেপে গেছিল। যেমন করে পারি এই বিষয়ের নিষ্পত্তি করব আমি। মনে মনে এরকম সংকল্প এঁটে মোহনের সাথে লেক থেকে বাইরে বেরোলাম। বাসে উঠে নির্দিষ্ট স্থানের নিকট উপস্থিত হয়ে তখন প্রায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। রাস্তার গ্যাস জ্বলে উঠেছে। মোহন পথ দেখিয়ে নিয়ে চলল। সার্কুলার রোড থেকে একটা গলি ধরে কিছু দূর এগোনোর পর সামনে একটা লোহার রেলিংযুক্ত বেশ বড় বাড়ি দেখে মোহন বলল, অজিত, এই হচ্ছে সেই বাড়ি। দেখলাম সেকেলে ধরনের পুরনো বাড়ি। সামনে লোহার ফটকে টুল পেতে দারোয়ান বসে আছে। মোহনকে দেখে সেলাম করে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সন্দিগ্ধ দৃষ্টিপাত করল। বাবুজি, আপকো ভিতর জানা হ্যাঁ ক্যা? মোহন হেসে বলল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। বহুত খুব, বহুত খুব। দারোয়ান সরে দাঁড়ালো। আমরা বাড়ির সম্মুখস্থ অঙ্গনে প্রবেশ করলাম। অঙ্গন পার হয়ে বারান্দায় উঠছি। ভেতর থেকে একটা 20-22 বছরের যুবক বাইরে বেরিয়ে এসে বলল, কে? ডাক্তারবাবু, আসুন আসুন। আমার দিকে সপ্রশ্ন নেত্রে চেয়ে জিজ্ঞাসা করল, ইনি ইনি কে? মোহন তাকে একটু তফাতে নিয়ে গিয়ে নিম্নকণ্ঠে কী সব বলল। যুবকও উত্তর দিল, বেশ বেশ তো, উনি আসুন না। মোহন তখন পরিচয় করিয়ে দিল, গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তার অনুবর্তী হয়ে আমরা বাড়ির ভেতর প্রবেশ করলাম। দুটো ঘর অতিক্রম করে তৃতীয় ঘরের বন্ধ দরজায় করাঘাত করতেই ভেতর থেকে একটা কলহ তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে? কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলল, বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দৌড় খোলো। একটা 18-19 বছরের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দ্বার খুলে দিল। আমরা সকলে ঘরে প্রবেশ করলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞেস করল, বাবা কি খেয়েছে?
অভয় ম্লানভাবে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথম দৃষ্টি পড়ল ঘরের মধ্যস্থলে খাটের ওপর বিছানা পাতা রয়েছে, এবং সেই বিছানায় বালিশে ঠেস দিয়ে বসে ডান হাতে উত্থিত কলম ধরে অতি শীর্ণকায় নন্দদুলাল বাবু ক্রুদ্ধ কষায়িত নেত্রে আমাদের দিকে চেয়ে আছে। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছে, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপায়ের ওপর রাখা ছিল। তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করে দেখতে পেলাম। তার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পেকে একটা শ্রীহীন পাংশুটে বর্ণ ধারণ করেছে। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশমাত্র নেই। হনুর অস্থি দুটো যেন চর্ম ভেদ করে বাইর হইবার উপক্রম হয়েছে। পাতলা দ্বিধাভগ্ন নাকটা মুখের ওপর গৃধের মতন ঝুলে পড়েছে। চোখ দুটো কোনো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে। নিচের ঠোঁট শিথিল হয়ে ঝুলে পড়েছে। সব মিলিয়ে মুখের ওপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হয়ে রয়েছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতি লোকটার দিকে বিস্মিতভাবে তাকিয়ে থাকলাম। তার বাঁ হাতটা অকারণে যেন ওপরে উঠছে আবার নেবে পড়ছে, দেহ থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে যেন নাচ করছে। মৃত ব্যাঙের দেহ তড়িৎ সংস্পর্শে চমকিয়ে উঠতে যারা দেখেছে তারা এই স্নায়ু নৃত্য অনেকটা আন্দাজ করতে পারবেন। নন্দদুলাল বাবুও বিশদ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছো? কি চায় লোকটা? যেতে বলো, বলো যেতে বলো এখান থেকে। মোহন চোখের একটা ইশারা করে আমাকে জানালো আমি যেন গৃহস্বামীর এ ধরনের সম্ভাষণে কিছু মনে না করি। তারপর শয্যার ওপর থেকে বিক্ষিপ্ত কাগজগুলো সরিয়ে শয্যার পাশে রেখে রোগীর নাড়ি হাতে নিয়ে স্থির হয়ে দেখতে লাগলো। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে একবার আমার পানে একবার ডাক্তারের পানে তাকাতে লাগলো। বাঁ হাতটা তেমনি নৃত্য করে যেতে লাগলো। শেষে হাত ছাড়িয়ে দিয়ে মোহন বলল, আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? আমি যদি খাই? মোহন অধর দংশন করল, তারপর বলল, উফ, এতে তো নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারুর নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, আর আপনার বোঝার ক্ষমতাও নেই। ওই বিষ খেয়ে খেয়ে মাথার যা দফা রফা করেছেন। নন্দদুলাল বাবু মুখের একটা পৈশাচিক বিকৃতি করে বললেন, তাই নাকি? মস্তিষ্কের দফা রফা করে ফেলেছি? কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি, তবে ধরতে পারছো না কেন? বলি, চারদিকে তো সেপাই বসিয়ে রেখেছ, কই ধরতে পারলে? বলে হি হি করে একটা অশ্রাব্য বাণী দিয়ে তিনি হাসতে লাগলেন। মোহন বিরক্তভাবে উঠে দাঁড়িয়ে বলল, আপনার সঙ্গে কথা বলাই ঝকমারি, যা করেন করুন। নন্দদুলাল বাবু আগের মতনই হি হি করে হাসতে লাগলেন। দুও ডাক্তার, দুও আমায় ধরতে পারে না, দিনটা দিনা পাকানো না। সঙ্গে সঙ্গে দু হাতের বুড়ো আঙুল দুটোকে তুলে নাড়তে লাগলো। নিজের ছেলেদের সামনে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হতে লাগলো। মোহনেরও বোধ করি ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে আমাকে বলল, নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ বুড়ো আঙুল আস্ফালন থামিয়ে নন্দদুলাল বাবু দুই সাপের মতন চোখ করে আমার দিকে তাকিয়ে খুব কটুভাবে বললেন, কে হে তুমি? আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? আমি কোনো জবাব দিলাম না। তখন তিনি বললেন, চালাকি করার জায়গা পাওনি? ওসব ফন্দি ফিকির এখানে চলবে না জাদু, বুঝেছ? এই বেলা চটপট সরে পড়ো, নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো। যত সব নচ্ছার ছিচকে চোরের দল। বলে মোহনবাবুকেও নিজের দৃষ্টির মধ্যে সাপটিয়ে নিলেন। সে আমাকে কি উদ্দেশ্যে এনেছে ঠিক না বুঝলেও আমার উপর তার ঘোর সন্দেহ জাগল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলল, ওর কথায় কান দেবেন না, ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে আমি ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যা মানুষের সমস্ত গোপন দুষ্ট বৃত্তিগুলোকে এমন উগ্র প্রকট করে তোলে। যে ব্যক্তি জেনে শুনে
এসব খায়, তার তো নৈতিক অধোগতির মাত্রাই বা কে নিরূপম করবে? ব্যোমকেশ বলেছিল সব দিক ভালো করে লক্ষ্য করতে, তাই যতদূর সম্ভব আমি তাড়াতাড়ি ঘরের চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম। ঘরটা বেশ বড়সড়, আসবাবপত্র অধিক নেই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়া টেবিল। এই টেবিলের ওপর ল্যাম্পটা রাখা আছে এবং তারই পাশে কয়েক দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখা সরঞ্জাম রয়েছে। লিখিত কাগজপত্রগুলো অবিন্যস্তভাবে চারদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলে নিয়ে কয়েক লাইন পড়তেই শিহরিত হয়ে উঠলাম। মোহন যা যা বলেছিল তাই সত্য। এ লেখা পড়লে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধ করি গা ঘিন ঘিন করত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থানগুলোতে লাল কালি দাগ দিয়ে লেখক মহাশয় সেদিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করে রেখেছেন। বস্তুত একখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে আমার তো অন্তত মনে পড়ল না। নন্দদুলালবাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমি বললাম, তিনি বড়ই নোংরা মানুষ, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুত বেগে কাগজের ওপর সঞ্চরণ করে চলেছে। পাশের টেবিলে দোয়ারদানিতে আরেকটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে, যেটাতে মনে হয় লেখা শেষ হলেই আলাদা করে গোল গোল করে ওটা দিয়ে দাগ দেন। আমি মুখ ফিরিয়ে নিয়ে ঘরের অন্যান্য জিনিস দেখতে লাগলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতগুলো অর্ধেক ওষুধের শিশি পড়েছিল। মোহন বলল সেগুলো তারই প্রদত্ত ওষুধ। ঘরে 2টো জানলা, 2টো দরজা। একটা দরজা দিয়ে তো আমরা প্রবেশ করেছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞাসা করে জানলাম ওদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সে ঘরটাও দেখলাম, বিশেষ কিছু উল্লেখযোগ্য পেলাম না। কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন, এইসব। জানলা 2টো সম্বন্ধে অনুসন্ধান করে জানলাম বাইরের সাথে এদের কোনো যোগাযোগ নেই, বেশিরভাগ সময় জানলাগুলো বন্ধই থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করত তা কল্পনা করার চেষ্টা করলাম বটে, কিন্তু কিছুই ভেবে পেলাম না। দেয়ালে টোকা মেরে দেখব ভাবছিলাম, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়ল দেয়ালে একটা তাকের ওপর একটা চাঁদির আতরদানি রয়েছে। সাগ্রহে সেটাকে পরীক্ষা করলাম। তার মধ্যে খানিকটা তুলো ও খোপে খোপে আতর রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধহয় না, মাখলে তো গন্ধ পাওয়া যেত। এটা কদিন আছে এ ঘরে? তা বরাবরই আছে, বলল অরুণ। বাবাই ওটা আনিয়ে ঘরে রেখেছিলেন। ঘাড় ফিরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দদুলালবাবু এই দিকেই তাকিয়ে আছে। মন উত্তেজিত হয়ে উঠল। খানিকটা তুলো আতরে ভিজিয়ে পকেটে পুরলাম। তারপর ঘরের চারদিকে একবার শেষ দৃষ্টিপাত করে বাইরে বেরিয়ে এলাম। নন্দদুলালবাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করল। দেখলাম তার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা। নন্দদুলালবাবুর ছেলেকে আমি আবার জিজ্ঞেস করলাম, আপনারা কি সবসময় ওনাকে নজরবন্দি করে রেখেছেন? কে কে পাহারা দেয়? ওনার ছেলে বলল, আমি, অভয় আর মা পালা করে ওনার কাছেই থাকি। চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতে দিই না। আচ্ছা, আমি বললাম, ওকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? ওনার ছেলে বলল, না না, মুখে দিতেও দেখিনি, তবে খেয়েছে তা জানতে পারি। আমি বললাম, জিনিসটার চেহারা কীরকম, কেউ কি দেখেছেন? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলুম, একটা জলের মতো জিনিস, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেয়ে নিত, বলল নন্দদুলালবাবুর ছেলে। আমি বললাম, সেরকম শিশি ঘরের কোথাও নেই, ঠিক জানেন তো? ওনার ছেলে বলল, ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বাইরে থেকেই আসে। কে আনে? ওনার ছেলে বলল, তা তো জানি না, আমরা তো কেউ দিই না।
তারপর ব্যোমকেশের কথা মনে হতে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কোনো চিঠি ফিটি আসে কি? এইবার অরুণ বলল, হ্যাঁ, সপ্তাহে একখানা করে রেজিস্ট্রি চিঠি আসে। আমি উৎসাহে লাফিয়ে উঠে বললাম, কোত্থেকে আসে, কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করে অরুণ আস্তে আস্তে বলল, কলকাতা থেকেই আসে। রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। আমি বললাম, আচ্ছা, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা কি দেখেছেন? ছেলে বলল, দেখেছি বলে অরুণ মোহনের পানে তাকালো। আমি সাগ্রহে জিজ্ঞাসা করলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? হ্যাঁ, খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পোড়া থাকে, আর কিচ্ছু থাকে না। আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনিত করলাম, আর কিছু না? না। কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। শেষে বললাম, ঠিক জানেন খামের ভেতর আর কিছু থাকে না? অরুণ একটু হেসে বলল, ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ দস্তখত করে চিঠি দেন বটে, কিন্তু আগে আমিই চিঠি খুলি। তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। প্রত্যেকবার আপনি চিঠি খোলেন? কোথায় খোলেন? বাবার ঘরে, বলল নন্দদুলাল বাবুর ছেলে। আমি বললাম, এ তো ভারী আশ্চর্য ব্যাপার। সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? ছেলে বলল, কি জানি, তা তো আমিও জানি না। বাড়িতে ফিরে এসে ব্যোমকেশকে সব কথাটা বললাম। ব্যোমকেশ ইতিপূর্বে একটা মোটা লেন্স নিয়ে একদণ্ড কাগজ পরীক্ষা করছিল। এখন আবার যন্ত্রটা সে তুলে রাখল। তারপর আমার দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি হেনে বলল, ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মেখেছ যে? আমি বললাম, মাখিনি, নিয়ে এসেছি। তাকে আদ্যপ্রান্ত সমস্ত বিবরণ ভালোভাবে বর্ণনা করলাম। ব্যোমকেশ আমার হাত থেকে আতরের তুলোটা নিয়ে তার আঘ্রাণ গ্রহণ করে বলল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। তুলোটা হাতের চামড়ার ওপর ঘষতে ঘষতে বলল, হ্যাঁ, কি বলছিলে? আমি কিছু নমুনা নন্দদুলাল বাবুর বাড়ি থেকে নিয়ে এসছি। সেইগুলি বাড়িতে ফিরে এসে ব্যোমকেশকে দিতে এবং পুরো ঘটনা বর্ণনা করতে ব্যোমকেশ হো হো করে হেসে উঠল। ব্যোমকেশ বলল, রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসবে এবং ওই স্ত্রীলোক কেন রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবে? আমি হতাশভাবে বললাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা তো আর এর বেশি কিছু উদ্ধার করা সম্ভব হলো না ব্যোমকেশ। ব্যোমকেশ বলল, আরও ভাবো। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছোড়বান্দা হয়ে ভাবো। বলে সে আবার লেন্সটা তুলে নিজের কাজে মন দিল। আমি তো ভেবেই চলেছি। প্রথমত, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসার সার্থকতা কি? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে? যদি তাই থাকে, তাতে নন্দদুলাল বাবুর কি সুবিধা হয়? জিনিসটা তো তার কাছে পৌঁছতে পারে না। আচ্ছা, যদি ধরেও নেওয়া যায় জিনিসটা কোনো ক্রমে বাইরে থেকে ঘরের ভেতর এসে পৌঁছয়, কিন্তু সেটা নন্দদুলাল বাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশিও লুকিয়ে রাখা সহজ নয়। অষ্টপ্রহর সতর্ক চক্ষু তাকে ঘিরে আছে, তার ওপর সব সময় খানাতল্লাশি চলছে। তাহলে ভাবতে ভাবতে তো আমার মাথা গরম হয়ে উঠল। একটা প্রশ্নের উত্তর পেলাম না। আমার এরকম অসহায় অবস্থা দেখে ব্যোমকেশ নিজের কাজ ছেড়ে আমার পাশে একটা চেয়ার টেনে বসে টেবিলের ওপর পা তুলে বলল, অলসভাবে একটা চুরুট ধরিয়ে, সাদা কাগজ ডাকে কেন আসে অজিত, বুঝেছ? আমি বললাম, না। ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকা পাঠানো, বুঝতে পেরেছ? আমি আবার বললাম, না। নন্দদুলাল বাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন, কেন, তা কি বুঝতে পেরেছ? আমি আবার বললাম, না। ব্যোমকেশ বলল, এবার বোঝো। বলে ব্যোমকেশ মুদিত চক্ষে আবার শুরু করল, আগে জানা দরকার নন্দদুলাল বাবুর জিভ কোন রঙের। মনে হলো ব্যোমকেশ আমাকে পরিহাস করছে। রুষ্ট মুখে বললাম, ঠাট্টা করছো ব্যোমকেশ? ব্যোমকেশ বলল, ঠাট্টা? চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, তুমি রাগ করছো? ঠাট্টা করবো কেন অজিত? সত্যি কথাই বলছি। নন্দদুলাল বাবুর জিভের রঙের ওপরেই সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয়,
তাহলে বুঝবো আমার অনুমান ঠিক। আর যদি না হয়, তুমি বোধহয় লক্ষ্য করনি। আমি রাগ করে বললাম, না না, জীব লক্ষ্য করব কেন? আমি তা করিনি। ব্যোমকেশ সহাস্যে বলল, অথচ ওইটেই আগে মনে হওয়া উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর নাও। রসিকতা করছো নাকি তুমি ব্যোমকেশ? ব্যোমকেশ হাত নেড়ে কাব্যের ভাষায় বলল, ভয় নাই, তোর ভয় নাই, ওরে ভয় নাই। কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়ে নম্বর খুঁজে ফোন করলাম। মোহন তখনও সেখানে ছিল। সেই উত্তর দিল। ও কথাটা দরকারি বলে মনে হয়নি, তাই বলিনি। নন্দদুলাল বাবুর জিভের রং টকটকে লাল, একটু অস্বাভাবিক বলে মনে হয়। ব্যোমকেশকে ডাকলাম। ব্যোমকেশ এসে বলল, লাল তো, তবে আর কি, হয়ে গেছে। দেখি, আমার হাত থেকে ফোন নিয়ে বলল, হ্যালো, আমি ব্যোমকেশ বলছি। ডাক্তারবাবু? ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, অজিতই ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলুম তো। হ্যাঁ, জালিয়াতটাকে অবশ্য ধরেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। কাল একবার আসবেন, তখন আমি সব কথা বলবো। আচ্ছা, নমস্কার ডাক্তারবাবু, আজ তাহলে রাখি। হাসতে হাসতে ফোন রেখে দিল ব্যোমকেশ। বসার ঘরে ফিরে এসে লজ্জিত মুখে বললাম, কতক কতক যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো তো আগে ব্যোমকেশ, কেমন করে বুঝলে? ঘড়ির দিকে একবার দৃষ্টিপাত করে ব্যোমকেশ বলল, খাবার সময় হলো, এখনই পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা, চটপট বলে দিচ্ছি, শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে। তার নিজের তো হাত পা নেই, সুতরাং তাকে নিশ্চয়ই কেউ না কেউ নিয়ে আসে। এখন খুঁজতে হবে সে কে। ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার, 2 ছেলে, স্ত্রী আর একজন। প্রথম 4 জন বিষ খাওয়াবে না, এটা নিশ্চিত। অতএব পঞ্চম ব্যক্তিকে। কে পঞ্চম ব্যক্তি? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন। সে হপ্তায় সই করানোর জন্যে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে, সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে ঢোকে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না, ওইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াত বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকানোর অবকাশ দেওয়া। তারপর আমি তো খুব অবাক হয়ে জিজ্ঞেস করি। তখন ব্যোমকেশ বলে, তুমি আরেকটা ভুল করেছিলে। ইহুদি স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয়, পেনশন স্বরূপ নয়। ও প্রথা কোথাও প্রচলিত নেই। টাকা ওষুধের দাম, ওই মাগি পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো, ওষুধ নন্দদুলাল বাবুর হাতের কাছে এসে পৌঁছলো, অথচ কেউ জানতে পারল না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই। খাটের ওপর বসেই সে কার্য সম্পন্ন হয়ে যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন আর লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন। এর ফাঁক পেলেই কলমের নিবটি তিনি চুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পারছ অজিত? কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে? কালোও তো হতে পারত ব্যোমকেশ। হায় হায়, এটা বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলাল বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ করে দিতে পারেন, তাই লাল কালির ব্যবস্থা। ও ব্যোমকেশ, বুঝেছি, এ তো খুবই সহজ। ব্যোমকেশ বলল, সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা কিন্তু অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। তুমি কি করে ধরলে? খুব সহজে, বলল ব্যোমকেশ। এই ব্যাপারে 2টো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়। এক হচ্ছে রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা, আর 2 হচ্ছে নন্দদুলাল বাবুর গল্প লেখা। এই 2টোর সত্যিকারের কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল।
পাশের ঘরে ঝনঝন করে টেলিফোনের ঘন্টি বেজে উঠল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম। ব্যোমকেশ ফোন ধরে জিজ্ঞাসা করল, কে আপনি? ও ডাক্তারবাবু, কি খবর? আরে নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন? তা হোক, তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। অ্যাঁ, কি বললেন? অজিতকে গালাগাল দিচ্ছে? হা 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 হা। সকার বকার এইসব তুলে? ভারী অন্যায়, ভারী অন্যায়। এসব তো ঠিক নয়। যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি ডাক্তারবাবু? বলুক বলুক, যা মনে আসে বলুক। অজিত অবশ্য ওসব গ্রাহ্য করবে না। অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না, তা অজিত ভালোই জানে। মধু ও হুল, কমলে কণ্টক, এই জগতের নিয়ম। আচ্ছা ডাক্তারবাবু, নমস্কার, ভালো থাকবেন তাহলে। ব্যোমকেশ ফোন রেখে দিল। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মাকড়সার রস, বড় সুন্দর একটা ডিটেকটিভ গল্প। কেমন লাগলো বন্ধু আপনাদের? যদি ভালো লেগে থাকে, অবশ্যই অস্মিতা অপেক্ষায় থাকে আপনাদের কমেন্টের জন্য, আপনাদের ভালো লাগা মন্দ লাগা শোনার জন্য। আর গল্পর সাথে অস্মিতাকে পাশে রাখবেন, একান্ত অনুরোধ রইল। রাখবেন তো? সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।